আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি সবাই ভালো আছো। আলহামদুলিল্লাহ, আফরোজা ম্যাডাম বলছি, আমিও ভালো আছি। পঞ্চম শ্রেণীর প্রাথমিক বিজ্ঞানের 11 নম্বর অধ্যায় নিয়ে আলোচনা করছিলাম তোমাদের সাথে। আজ 11তম অধ্যায়ের দ্বিতীয় পার্ট নিয়ে আলোচনা করব তোমাদের সাথে। তোমাদের সবার নিশ্চয়ই মনে আছে, আমরা গত ক্লাসে পড়েছিলাম যে বালি এবং মাটি পানি অপেক্ষা খুব দ্রুত গরম এবং ঠান্ডা হয়। তোমরা কে কে এইটার পরীক্ষা করেছো আমি জানি না, যারা পরীক্ষা করেছো তারা অবশ্যই আমাকে গ্রুপে শেয়ার করবে, ঠিক আছে? কি শেয়ার করবে? দুটো বাটি দিয়েও করতে পারো, ট্রেই যে লাগবে এমন কোনো কথা নেই। দুটো বাটির মধ্যে তোমরা একটাতে বালি নিবে আর একটাতে পানি নিবে, তারপর বারান্দায় যেখানে রোদ আসে সেখানে অবশ্যই টেস্ট করবে যে কোনটা আগে গরম হচ্ছে, ঠিক আছে? অবশ্যই দেখবে বালির বাটিটি আগে গরম হয়ে যাবে। আচ্ছা, আবার যখন ঘরের ভিতরে এনে রাখবে তখন দেখবে বালির বাটিটি আগে ঠান্ডা হচ্ছে পানির থেকে, ঠিক আছে? আচ্ছা, দেখো এখানে উচ্চচাপ এবং নিম্নচাপ নিয়ে গুরুত্বপূর্ণ কিছু কথাবার্তা লেখা আছে। এখানে 5 স্টার দিবে, এটা খুবই গুরুত্বপূর্ণ। এখান থেকে প্রশ্ন আসে যে নিম্নচাপ কিভাবে সৃষ্টি হয়। এই প্রশ্নটা খুবই ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ঠিক আছে? আচ্ছা, চলো আমরা একটু বুঝে নিই নিম্নচাপ কি, উচ্চচাপ কি, যদিও আমি গত ক্লাসে একটু আলোচনা করেছি। আচ্ছা, দেখো দিনে স্থলভাগ মানে কি? বালি অথবা মাটি, তাই না? স্থলভাগ জলভাগ থেকে উষ্ণ থাকে, জলভাগ হচ্ছে পানি, তাহলে পানি থেকে দিনের বেলায় স্থলভাগটা উষ্ণ থাকে। কেন উষ্ণ থাকে? কারণ সূর্যের আলোতে বালি বা মাটি আগে গরম হয়ে যায় পানির থেকে, সেজন্য দিনের বেলায় স্থলভাগটা বেশি উষ্ণ মানে গরম থাকে। উষ্ণ স্থলভাগ তার ওপরে থাকা বাতাসের উষ্ণতা বৃদ্ধি করে, তখন মাটির ওপরিভাগে যে বাতাসটা থাকে সেই বাতাসটাও মাটির গরমে গরম হয়ে যায়। বায়ু উষ্ণ হলে তা হালকা হয়ে যায়, বাতাস যখন গরম হয়ে যায় তখন সেটা হালকা হয়ে যায়। কিভাবে হালকা হয়? তোমরা সবাই নিশ্চয়ই খেয়াল করেছো, ভাত যখন রান্না করে আব্বু আম্মুরা, হ্যাঁ, তখন ভাতের পাতিল থেকে এরকম করে সাদা ধোঁয়ার সৃষ্টি হয়, এরকম করে সাদা ধোঁয়া ওপর দিকে উঠতে থাকে, ঠিক আছে? তার মানে কি, এই যে ভিতরে ভাতের পানি বা তুমি গরম পানি যখন করো তখন গরম পানিটা যখন গরম হয় তখন সেটা বাষ্প আকারে ওপর দিকে উপর উঠতে থাকে সাদা ধোঁয়ার মতো, এবং সেটা হালকা হয়ে যায় বলেই ওপর দিকে উঠতে থাকে, ঠিক আছে? ভারী জিনিস কি কখনো ওপরে উঠতে পারে? পারে না। বেলুন যখন বাতাস ভরো তখন সেটা আস্তে আস্তে উপরে উঠে যায়, তাই না? আচ্ছা, এখন দেখো এই যে হালকা হয়ে উপর দিকে উঠে গেল, হ্যাঁ, সেই একইভাবে আমাদের মাটির যে গরমের কারণে বাতাসের ওপরের ভাগটা বা মাটির ওপরের যে বাতাসটা থাকে সেই বাতাসটাও গরম হয়ে ওপরের দিকে উঠে যায় হালকা হয়ে, হ্যাঁ। তো এই হালকা হয়ে যাওয়ার ফলে মাটির ওপরের স্থানটা বাতাস শূন্য হয়ে যায় না, মাটির ওপরের বাতাসটা গরম হয়ে ওপর দিকে উঠে যাচ্ছে। তার মানে কি ওই স্থানে কি কোনো বাতাস আছে? নেই। যেখানে বাতাস নেই বা বাতাস কম থাকে সেখানে বাতাসের ওজনটাও কম থাকে, বাতাস চাপ কম প্রয়োগ করে, আর বাতাসের চাপ কম প্রয়োগ করলে সে স্থানে কী সৃষ্টি হয়? নিম্নচাপের সৃষ্টি হয়। আমি গত যে পার্ট 1 ক্লাস নিয়েছিলাম সেখানে আমি তোমাদেরকে বুঝিয়েছিলাম যে যেখানে বাতাস কম থাকবে সেখানে বাতাসের চাপও কম থাকবে এবং সেখানে নিম্নচাপের সৃষ্টি হবে। নিশ্চয়ই সবাই বুঝতে পেরেছ? আচ্ছা, এখন দেখো এখানেও তাই লিখেছে যে বাতাস উষ্ণ হয়ে হালকা হয়ে উপরে উঠে যায়, ফলে ওই স্থান ফাঁকা হয়ে নিম্নচাপের সৃষ্টি হয়। অপরদিকে সমুদ্রের উপরের বায়ু স্থলভাগ থেকে ঠান্ডা হয়, কারণ কি পানির উপরের বাতাসটা সেটা ঠান্ডাই থাকবে, সেটা হওয়ার কারণে সেটা ভারী হয়ে আরও নিচের দিকে নেমে আসে, হালকা হয়ে বাতাস ওপরে উঠে যায় আর ভারী হলে বাতাস নিচ দিকে নেমে আসে, ঠিক আছে? আচ্ছা, এর ফলে সমুদ্রের উপরের বায়ুর চাপটা বেড়ে যায়। বায়ুর চাপ বেড়ে গেলে কি হবে? উচ্চচাপ সৃষ্টি হবে। নিম্নচাপ অঞ্চলের বাতাস বা গরম বাতাসটা হালকা হয়ে উপরে উঠে যায়, এর ফলে সৃষ্ট ফাঁকা স্থান পূরণের জন্য উচ্চচাপ অঞ্চলে শীতল বায়ু নিম্নচাপ অঞ্চলের দিকে প্রবাহিত হয়। ব্যাপারটা কি একটু ছবির সাহায্যে বুঝিয়ে দিই। দেখো এখানে আমি একটি প্রতীকী চিত্র এঁকেছি। অরিজিনাল চিত্রটা এখন এই মুহূর্তে আঁকা সম্ভব হচ্ছে না, ক্লাসে হলে হয়তো আমি চিত্রটা এঁকে দেখাতে পারতাম ঠিক করে, অথবা তোমাদেরকে আমি ল্যাব ক্লাসেও দেখাতে পারতাম। এখন তোমরা এভাবে একটু বোঝার চেষ্টা করো। দেখো এখানে আমি লিখেছি স্থলভাগ, এখানে লিখেছি সমুদ্র বা জলভাগ ধরতে পারো, ঠিক আছে? দেখো স্থলভাগে মাটি বালি, ঠিক আছে, এগুলো থাকতে পারে, আর সমুদ্রে বা জলভাগে শুধু পানি, ঠিক আছে? আমরা কি জানি?
সূর্যের তাপে দিনের বেলায়, আমরা দুটোই দিনের বেলায় কল্পনা করি, দুটোই আমরা কখন কল্পনা করছি? দিনের বেলায় কল্পনা করছি, ঠিক আছে? তো দিনের বেলায় সূর্যের আলোতে কোনটা আগে গরম হবে বলো তো? অবশ্যই মাটি এবং বালি আগে গরম হয়ে যাবে। সেটা গরম হওয়ার ফলে এই উপরে যে বাতাসটা থাকবে মাটি বালির উপরেতে, সেটাও গরম হয়ে যাবে এবং গরম হয়ে কি হয়? উপরে উঠে যায়। কোনো জিনিস গরম হয়ে হালকা হয়, গরম হয়ে কি হয়? হালকা হয়ে যায়, হালকা হয়ে ওপরে উঠে যায়। গরম বাতাসটা হালকা হয়ে ওপরে উঠে এই এই যে স্থানটা থাকে সেই স্থানের বাতাসটা খালি করে ফেলে, কারণ এখানে যে বাতাসটা ছিল সেটা তো গরম হয়ে হালকা হয়ে উপরে উঠে গিয়েছে, তাহলে এখানে কি কোনো বাতাস আছে? নেই। তাহলে এই জায়গাটা কি খালি হয়ে যায়, তাই না? এই জায়গাটা সম্পূর্ণ তখন বাতাস শূন্য থাকে। তো বাতাস যখন কম থাকে তখন সেখানে কিসের সৃষ্টি হবে? নিম্নচাপের সৃষ্টি হবে। বাতাস যখন কমে যাবে তখন সেখানে কিসের সৃষ্টি হবে? নিম্নচাপের সৃষ্টি হবে। অপরদিকে দেখো, একই দিনের বেলায় সমুদ্রে কী হয়? পানির ওপরের স্থানে, তখন পানির ওপরের স্থানে তো এত তাড়াতাড়ি মানে স্থলভাগের তুলনায় এখানে ঠান্ডা থাকে, স্থলভাগের তুলনায় এখানে ঠান্ডা থাকে। ঠান্ডা থাকার কারণে সেখানের উপরের বাতাসও এত গরম হয় না, ঠান্ডা থাকে, এবং ঠান্ডা হয়ে বাতাস সবসময় ভারী হয়ে যায়। কি হয়? ঠান্ডা হয়ে ভারী হয়। এখানে গরম হয়ে হালকা হয়, ঠান্ডা হয়ে ভারী হয়। ভারী হয়ে বাতাস নিচের দিকেই নেমে আসে। কোনো জিনিস ভারী হলে সেটা নিচ দিকে পড়ে, তাই না? তো নিচের দিকে যখন পড়ে তখন এই স্থানে বাতাসের ঘনত্বটা বেড়ে যায়। বাতাস বেশি হলে সেখানে কি সৃষ্টি হয়? উচ্চচাপ সৃষ্টি হয়। তার মানে কি? এখানে বাতাস বেশি আর এখানে বাতাস কম। দিনের বেলায় স্থলভাগে বাতাস এখানে নিচের দিকে কম থাকে, মানে মাটির উপরে কম থাকে, কিন্তু পানির উপরে এখানে বেশি থাকে, বাতাসের পরিমাণটা বেশি থাকে। তখন নিয়ম অনুযায়ী আমরা বায়ুচাপের সংজ্ঞা পড়েছি, বায়ু সবসময় উচ্চচাপ থেকে নিম্নচাপ অঞ্চলের দিকে প্রবাহিত হয়। বায়ু সবসময় উচ্চচাপ অঞ্চল থেকে নিম্নচাপ অঞ্চলের দিকে প্রবাহিত হয়। এর মানে হচ্ছে সমুদ্রের যে উচ্চচাপ থাকে সেখান থেকে শীতল বাতাসে ঠান্ডা বাতাসটা তখন বালি বা স্থলভাগের এই যে নিম্নচাপ অঞ্চলের দিকে প্রবাহিত হয়, ঠান্ডা বাতাস প্রবাহিত হয়। ঠিক আছে? বুঝতে পেরেছো সবাই? বাতাস সবসময় বা বায়ুচাপ সবসময় উচ্চচাপ থেকে নিম্নচাপ অঞ্চলের দিকে প্রবাহিত হয়। এই কথাটাই তোমাদের বই লেখা আছে, ঠিক আছে? আর এ কারণেই নিম্নচাপ এবং উচ্চচাপেরও সৃষ্টি হয়। নিশ্চয়ই সবাই বুঝতে পেরেছো? বই থেকে রিডিং পর আরও ভালো করে বোঝার চেষ্টা করবে, আর তবুও যদি বুঝতে কষ্ট হয় আমাকে অবশ্যই গ্রুপে জানাবে। এটা অবশ্যই তোমাদের ভালো করে শিখতে হবে। এরপর দেখো, বাংলাদেশে বর্ষাকালে দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ু, এই জিনিসটা মনে রাখবে, দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ু বর্ষাকালে হয়। বর্ষাকালে দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ু, আর শীতকালে উত্তর পূর্ব মৌসুমি বায়ু। বর্ষাকালে দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ু, শীতকালে উত্তর পূর্ব মৌসুমি বায়ু প্রবাহিত হয়। বর্ষাকালে বাংলাদেশের স্থলভাগ বঙ্গোপসাগরের চেয়ে উষ্ণ থাকে, মানে গরম থাকে। আর শীতকালে কি হয়? বাংলাদেশের স্থলভাগ বঙ্গোপসাগর থেকে শীতল থাকে। স্থলভাগ আর জলভাগের এই পরিবর্তন বা এই বিপরীত অবস্থায় উচ্চচাপ নিম্নচাপ সৃষ্টি করে। এটা খুবই ইম্পর্টেন্ট একটা লাইন, হ্যাঁ? এর ফলে মৌসুমি বায়ুও প্রবাহিত হয় বা প্রবাহ সৃষ্টি হয়। মৌসুমি বায়ু প্রবাহ সৃষ্টি হয় কেন? এই কোশ্চেনের আনসারও কিন্তু এখানে দেওয়া আছে। মৌসুমি বায়ু কীভাবে সৃষ্টি হয়, কেন সৃষ্টি হয়, এই কোশ্চেনের আনসারও এখানে দেওয়া আছে, ঠিক আছে? দেখো, এখানে আবহাওয়া এবং জলবায়ুর উপাদান দেওয়া আছে। আবহাওয়া এবং জলবায়ুর একই উপাদান, ঠিক আছে? এই উপাদানগুলো ভালো করে শিখবে। তাপমাত্রা, আর্দ্রতা, বায়ুপ্রবাহ, মেঘ, বৃষ্টিপাত এবং বায়ুচাপ। আর্দ্রতা সম্পর্কে কী লেখা আছে? আর্দ্রতা হলো বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ। আমি আসলে ভেবেছিলাম দুটি পার্টই শেষ করতে পারবো, আমার মনে হয় আরেকটি পার্ট তোমাদের লাগবে। আমি আরেকটি পার্টও তোমাদের স্টার্ট করবো কিছুক্ষণের মধ্যেই। আচ্ছা, বাতাসের জলীয় বাষ্পের পরিমাণ যত কমে আর্দ্রতাও তত কমে। জলীয় বাষ্পের পরিমাণ যত কমে আর্দ্রতাও কমে যায়। বর্ষাকালে বার্ষিক গড় বৃষ্টিপাত এবং অন্যান্য মাসের তুলনায় বেশি থাকে। এটা খুবই ইম্পর্টেন্ট, এই লাইনগুলো ভালো করে একটু পড়বে, ঠিক আছে? আগামী দিন এই পর্যন্ত রিডিং পড়া থাকবে, ঠিক আছে? সবাই ভালো থেকো, সুস্থ থেকো। পার্ট 3 চলে আসবে ইনশাল্লাহ খুব তাড়াতাড়ি। আল্লাহ হাফেজ।